সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের তৃতীয় অধিবেশনে স্বাগতম। আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো, আশা রাখি পরিবারের সকলের সাথে তোমরা শারীরিকভাবে ভালো আছো। আমরা বিগত দুটি ক্লাসে তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের অধ্যায় 2 গুণগত রসায়ন এটার প্রাথমিক কিছু কথা বলেছিলাম। গত ক্লাসের শেষের দিকে একটু যান্ত্রিক অর্থাৎ বৈদ্যুতিক কিছু সমস্যা হয়েছিল, যার জন্য কিছু সময়ের জন্য বোধহয় তোমরা লাইভটি দেখতে পাওনি। তো আজকে আমরা ওইটা রিভিউ করে সামনের দিকে যেতে চাই। তাহলে ঠিক আছে, আমরা শ্রেণীতে প্রবেশ করি। দেখো, গত ক্লাসের যেটা আমরা রিভিউতে ছিলাম, আমরা মূলত কোয়ান্টাম সংখ্যা আলোচনা করছিলাম। এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে সহকারী কোয়ান্টাম সংখ্যা গত ক্লাসে আলোচনার একদম প্রায় শেষ প্রান্তে ছিলাম আমরা। দেখো, তোমাদের যদি মনে থাকে, ওখানে n এর মান 5 এর জন্য n এর মান 5 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? 5। n এর মান 5 এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর কি মান পাওয়া যায় এটি আমরা বের করেছিলাম। এটি বের করে আমরা কাজ করা শুরু করেছি। এখন দেখো, আবার ওই জায়গাটিতে আমরা গিয়ে তারপরে একটু আগাতে চাচ্ছি। তাহলে n কি? প্রধান শক্তি স্তর, আর l হচ্ছে উপ শক্তি স্তর। এই দুটার ব্যাখ্যা আমরা গত ক্লাসে ছিলাম। তো l এর সূত্র হচ্ছে যে l সমান সমান 0 থেকে n-1 পর্যন্ত। এটা দিয়ে বের করতে হবে। তাহলে n এর মান যা হবে, l এর মান 0 থেকে শুরু করে তার চেয়ে এক কম। যদি n এর মান 5 হয়, তাহলে দেখো l এর মান 0 থেকে 5 বিয়োগ 1, তার মানে কি 0 থেকে 4। 0 থেকে 4 এর অর্থ হচ্ছে কি কি? তাহলে 0 1 2 3 4। এটা আমরা গত ক্লাসে এই পর্যন্ত আসছিলাম যতদূর সম্ভব। এটা ছিল আমাদের সর্বশেষ আলোচ্য বিষয়। যদি n এর মান 5 হয়, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে, কোথায়? পঞ্চম শক্তি স্তরে। এটা যদি নিউক্লিয়াস হয়, 1 2 3 4, অর্থাৎ আমরা এই সেলকে নিয়ে আলোচনা করছি। তাহলে পঞ্চম শক্তি স্তরে n এর মান 5, তাহলে l এর মান 5টা পাওয়া গেল। এই 5টার যদি l এর মান 0 হয়, এটা আমরা বলেছিলাম, তখন s। l এর মান 1 হলে t। যদি l এর মান 2 হয় তাহলে d, আর যদি 3 হয় f, আর যদি l এর মান 4 হয় s p d f, এটা আমরা বলেছিলাম তাহলে এইটা g। অর্থাৎ যদি l এর মান 4 হয় তাহলে g পাওয়া যাবে। এখানে ছোট্ট একটা কথা আছে, সেটিও বলবো। এখন যেহেতু এটি পঞ্চম শক্তি স্তরে, কোন শক্তি স্তরে? পঞ্চম। তাহলে যেহেতু n এর মান 5, কাজেই এই সবগুলি হচ্ছে পঞ্চম শক্তি স্তরে। অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f এবং 5g
কয়টি? এই 5টি উপশক্তি স্তর বিদ্যমান। পঞ্চম শক্তি স্তরে, কোথায়? পঞ্চম শক্তি স্তরে কটি? 5টি। তাহলে পঞ্চম শক্তি স্তরে 5টি উপশক্তি স্তর বিদ্যমান। এখন দেখো, তাহলে পঞ্চম শক্তি স্তরে 5টি উপশক্তি স্তর পাওয়া যাবে। যে কোনো শক্তি স্তরে এল এর যতগুলি মান হোক না কেন, যে কোনো শক্তি স্তরে এল এর যতগুলি মান হোক না কেন, যতগুলি মানে কি 5টা হয়ে গেছে, কিন্তু 4টার বেশি ব্যবহৃত হবে না। এখন মান 5টা, নিব কেন 4টা? একটা প্রশ্ন আছে তোমাদের, যে তাহলে মান তো 5টা পেয়ে গেছি, 5Gও পাচ্ছি, কিন্তু কেন নিব না? কারণ হচ্ছে এ পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে, 118 সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা, তাতে এ পর্যন্ত আসার আগেই বা এ পর্যন্ত আসলে ইলেকট্রন শেষ হয়ে যায়, যার জন্য 5Gতে ইলেকট্রন প্রবেশ করে না। যদি ভবিষ্যতে 118-র চেয়ে বেশি পারমাণবিক সংখ্যার একটা মৌল আবিষ্কার হয়ে যায়, এটা তো রানিং হচ্ছে, আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে, একসময় 92টা ছিল, 104, আমরা যখন লেখাপড়া শুরু করেছিলাম প্রথম দিকে 104টা ছিল, সেটা এখন 118টা হয়েছে। তো এটা যেহেতু চেঞ্জ হবে, কাজেই সেই হিসেবে এটা পরবর্তীতে যদি 118-র চেয়ে বড় বেশি পারমাণবিক সংখ্যার কোনো মৌল আসে, তাহলে 5G ব্যবহৃত হবে। তাহলে যে কোনো শক্তি স্তরে n এর মানের জন্য l এর যতগুলি মান হোক না কেন, 4টার বেশি ব্যবহৃত হবে না, 4টার বেশি ব্যবহৃত হবে না, এটি একটি কথা। তাহলে কথাটা কি একটু লিখে নাও, n এর কোন মানের জন্য l এর যতগুলো মান হোক না কেন, তাহলে n এর যে কোনো মানের জন্য 5 হোক, 6 হোক, 4 হোক, তাহলে n এর যে কোনো মানের জন্য l এর মান যতগুলো হোক না কেন, l এর মান, l এর, আচ্ছা একই কথা, l এর যতগুলো মান হোক না কেন, 4টির বেশি ব্যবহৃত হয় না। তাহলে যতগুলো মান হয় হোক, 4টার বেশি ব্যবহৃত হবে না। n এর কোন মানের জন্য l এর যতগুলো মান হোক না কেন, 4টির বেশি ব্যবহৃত হবে না। আচ্ছা, এবারে আমরা যাব উপশক্তি স্তর l এর যেগুলো পেয়েছি তাতে কিভাবে ইলেকট্রন থাকতে পারে সেটা বের করব। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ধারণ, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ধারণ। তাহলে আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে চাই। এখন দেখো, উপশক্তি স্তরে ইলেকট্রন বের করার সূত্র জানতে হবে, নিয়ম জানতে হবে। কি? তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন বের করতে হয় 2 × 12 + 1T, এটা দিয়ে। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ধারণের জন্য সূত্র হচ্ছে 2 × 12 + 1। একটু ব্যাখ্যা দরকার, তাহলে আমরা সামান্য একটু ব্যাখ্যায় আসব। কি? দেখো, আমরা এখানে ব্যাখ্যায় যাচ্ছি, এটি তো সূত্র, অর্থাৎ 2 × 12 + 1। দেখো, গত ক্লাসে আমরা বলেছিলাম যদি l = 0 হয়, তার মানে l 0 হলে s
উপশক্তি স্তর, উপশক্তি স্তর। যদি এল এর মান 1 হয় তাহলে পি উপশক্তি স্তর। এগুলো কিন্তু গত ক্লাসে। L2 হলে ডি উপশক্তি স্তর, এবং L যদি 3 হয় তাহলে এফ উপশক্তি স্তর। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, L এর মান যতগুলো এইটা হচ্ছে তার সাথে উপশক্তি স্তর। এখন দেখো তো, আমরা যদি এই কথাটা উল্টিয়ে বলি, কি L এর মান 0 হলে এস উপশক্তি স্তর। কথাটা উল্টাও, এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান 0, উল্টাও। পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান 1। ঠিক ওই জিনিসটা আমরা রিভার্স করব, উল্টাবো। যদি ওইটা উল্টায় ফেলা যায় তাহলে এবার এটাকেই লেখা যাবে কি, এস এর ক্ষেত্রে এল ইকুয়াল 0, পি এর ক্ষেত্রে এল ইকুয়াল 1, ডি এর ক্ষেত্রে এল ইকুয়াল 2, এবং এফ এর ক্ষেত্রে এল সমান 3। আমাদের নিচের এইটুকু দরকার। তাহলে উপরেরটা থেকে, এটা গতকালকে শিখেছি, একই জিনিস আমরা একটু ঘুরিয়ে লিখেছি, আর কিচ্ছু না। এটা আমরা এখন ব্যবহার করব। কোনটা ব্যবহার করব, যে যদি তুমি এস উপশক্তি স্তর পাও তাহলে এল বসাবা 0। তোমার হাতে যদি পি উপশক্তি স্তর আসে কি করবা, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান বসাবা 1। একইভাবে ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান বসাবো 2। যদি এই মানগুলো এখানে বসাই তাহলে এগুলো তোমাদের স্কুলের সাথে কিন্তু অনেকটাই রিলেটেড। তো এখন যদি হয় তাহলে এস এর ক্ষেত্রে, আচ্ছা আসো, এস এর ক্ষেত্রে যদি বের করি তাহলে আমরা কি লিখব, এস এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0। তাহলে এস এর ক্ষেত্রে এল ইকুয়াল 0, তাহলে এস এর ক্ষেত্রে এল এর মান 0। তাহলে সূত্রটা হচ্ছে কি, 2 * 12 + 1 সমান সমান 2 * 2 * 0 + 1, তার মানে 2 × 1 সমান সমান 2। তাহলে কি দাঁড়ালো, এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি। কোথায়, এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি। কি করে 2টি, আমরা এই সূত্রটা থেকে পেয়েছি। তাহলে এস সমান সমান 2, তাহলে এস এর ইলেকট্রন থাকতে পারবে 2টি। দেখো যদি আমরা পি এর ক্ষেত্রে বের করতে চাই, যদি পি এর ক্ষেত্রে বের করি তাহলে দেখো পি এর ক্ষেত্রে কি লিখব, তাহলে পি এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান সমান 1। কার ক্ষেত্রে, তাহলে পি এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল 1। তাহলে পি এর ক্ষেত্রে যেহেতু সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 1, কাজেই সূত্র কি, 2 * 12 + 1, কাজেই 2 × 2 × 1 + 1, তার মানে কি, দেখো 2 আর 1 3, তাহলে 2 × 3 = 6। তাহলে পি অর বি, পি উপশক্তি স্তর, তাতে ইলেকট্রন থাকতে পারবে 6টি। কোথায়, পি। তাহলে পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 6টি, এস এ 2টি। তাহলে এস এর জন্য আমরা বের করলাম 2টি, পি এর জন্য বের করলাম 6টি। এখন যদি আমরা ডি এর ক্ষেত্রে বের করি, কার জন্য বের করব, ডি। তাহলে ডি এর ক্ষেত্রে, এল ইকুয়াল, এই যেটা, তাহলে ডি এর ক্ষেত্রে এল এর মান 2, তাহলে ডি এর ক্ষেত্রে এল ইকুয়াল 2। তাহলে ডি এর জন্য যেহেতু এল এর মান 2, কাজেই যদি আমরা মানগুলো ইন করি, আচ্ছা মানগুলো ইন করি, যদি মানগুলি আমরা বসাই তাহলে কি পাই, তাহলে এল এর মান 2 বসাবো, 2 × 2 + 1,
তাহলে 2 ইনটু 5, 2 দুগুণে 4 যোগ 1 5, 10। তাহলে এটা আমরা সবাই জানি। তাহলে দেখো ডি উপশক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকতে পারবে, আমরা সেটি বের করলাম। একইভাবে বের করলে এফ এ থাকতে পারবে 14টি। তাহলে কোন উপশক্তি স্তরে কটি ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করার চেষ্টা করলাম। তাহলে তোমাকে মনে রাখতে হবে এইটুকু কি? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, ওকে, আমরা এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা একটু রিভিউ করব। রিভিউ অর্থ হচ্ছে গত ক্লাসে যেগুলো দেখেছিলাম সেটা রিভিউ করে আমরা পরবর্তীটায় প্রবেশ করতে চাই। এখন দেখো, রিভিউ করার জন্য আমরা যেখানে যাচ্ছি, তাহলে আমরা তোমাদেরকে এটা দেখিয়েছিলাম। এখন এক নজরে যদি দেখাই, দেখো আগে এটা দেখে তারপরে রিভিউ করি। n এর মান 1, তাহলে l এর মান 0। এটা কি? প্রধান শক্তি স্তর। তাই প্রধান শক্তি স্তর n এর মান 1, l এর মান 0, তখন উপশক্তি স্তর, যেহেতু n এর মান 1, কাজে এটা পাবো প্রথম, অর্থাৎ ফ্ল্যাটটা কোথায়? একতলায়। তাহলে একতলায়, কিন্তু l এর মান 0 হলে আমরা বলেছিলাম ওইটাকে s বলা হয়েছে, নাম দেয়া হয়েছে s। তাহলে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, তা হচ্ছে 1s। একইভাবে যদি আমরা 2 তে যাই, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মান হবে 0 এবং 1। তাহলে l অলওয়েজ স্টার্ট উইথ 0। তার মানে কি, তুমি এখানে যে মান থাকবে, যখন তুমি এখানে যাবা 0 দিয়ে শুরু করবা, করে এর চেয়ে এক কম। কেন? 0 থেকে n-1। তাহলে l অলওয়েজ স্টার্ট উইথ 0। l সব সময় 0 দিয়ে শুরু হয়। তাহলে 2 দিয়ে শুরু, 0 1, 0 হলেই s, 1 হলেই p। কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে উপশক্তি স্তর 2s এবং 2p, তাহলে দুইটা কোথায়? দোতলায়। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুটি। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুটি। যদি n এর মান 3 হয়, তাহলে হচ্ছে 0 1 2। কেন? আবার তো 0 দিয়ে শুরু, তাহলে 0 দিয়ে শুরু, এর চেয়ে এক কম। এগুলো আমরা সব দেখিয়েছি, এখন এক জায়গায় নিচ্ছি। যখনই 0 তখনই s, 1 হলেই p, 2 হলেই d। এখন যদি এইটা হয়, তাহলে যেহেতু তৃতীয়, 3s 3p 3d। এভাবে তুমি 1 2 3, একটু আগে তোমাদের 5ও দেখিয়েছি। এবার যদি আমরা গত ক্লাসে যেটা করেছি, দ্বিতীয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেইটার একত্রিত সামারিটা নিয়ে পরবর্তীটায় যেতে চাচ্ছি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যায় যা যা পেয়েছি সেগুলো কি কি, সেটাই যাচ্ছি এখন আমরা। সহকারী কোয়ান্টাম সংখ্যায় যা যা পেয়েছি সবগুলোতে ছোট্ট ছোট্ট করে শব্দ দিব, যাতে করে এইটা দেখেই তুমি বুঝতে পারো। প্রথম, 1 সহকারী কোয়ান্টাম সংখ্যা সোমার ফিল্ড উপস্থাপন করে। 2 এইটাকে স্মল l দিয়ে প্রকাশ করা হয়। 3 l এর মান n এর উপর নির্ভরশীল, অর্থাৎ n এর মান দিয়ে l এর মান বের করতে হয়। তাহলে বিজ্ঞানী সোমারফিল্ড এটা উপস্থাপন করে, এটার সিম্বলিক l এর মান কার উপরে? n এর উপরে। l এর
মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। 5। আমরা সবগুলো ছোট ছোট করে নিচ্ছি যাতে তুমি একবারে সবগুলি মাথায় রাখতে পারো, দেখলেই যদি বুঝতে পারো। আমরা তোমাদেরকে এটা গত ক্লাসে ব্যাখ্যা করেছি, তার আগের ক্লাসেও, যে এল উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। তাহলে এল উপশক্তি স্তরের কি নির্দেশ করে? আকৃতি, অর্থাৎ শেপ নির্দিষ্ট করে, যে এটা দেখতে কেমন। তাহলে এটা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। তাহলে সোমারফিল্ড উপস্থাপন করেন, এটা সিম্বলিক এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত এল উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। এই আকৃতিটা কি হতে পারে? তাহলে উপশক্তি স্তর কি বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। এটা তোমাদের দেখানো হয়েছিল যে এটা বৃত্তাকারও হতে পারে অথবা উপবৃত্তাকার হতে পারে। যদি বৃত্তাকার হয় তাহলে এটি এরকম রিং এর মতো হবে, আর যখন উপবৃত্তাকার হলে এইরকম হবে, কিছুটা বাঁকানো। দেখো অল্প একটু বৃত্ত ছিল, সেটা একটু উপবৃত্তের মতো হয়ে গেছে, গোল ছিল একটু চ্যাপ্টা হয়ে গেল, এটা হচ্ছে উপবৃত্তাকার। তাহলে এটা দুটোই হতে পারে, বৃত্তাকারও হতে পারে উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এটি বৃত্তাকার উপবৃত্তাকার দুটোই সম্ভব। কেমন? এল এর যতগুলি মান হোক না কেন উপশক্তি স্তর হবে সর্বোচ্চ 4টি, এটা আমরা বলেছি। তাহলে উপশক্তি স্তর সর্বোচ্চ 4টি ব্যবহৃত হয়। উপশক্তি স্তর সর্বোচ্চ কটি? এটা আজকে ব্যাখ্যা করেছি, 4টি ব্যবহৃত হয়। তাহলে উপশক্তি স্তর সর্বোচ্চ আমরা 4টা পাবো, তার চেয়ে বেশি উপশক্তি স্তর পাবো না, ব্যবহার হবে না। তাহলে উপশক্তি স্তর সর্বোচ্চ 4টা পেতে পারি। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যায় আমরা যে উপশক্তি স্তরগুলো পাচ্ছি সেগুলো এসপিডিএফ। তাহলে এল সমান সমান 0 1 2 3 4 5 6 7 তো হবে না, কেন? এক কম। যদি হয় তাহলে যা পাবো সেটা এস পি ডি এফ জি এইচ আই। অর্থাৎ এল এর মান 0 1 2 3 4 5 6 হলে কি কি 0 1 2 3 4 5 6 যদি এই কটা হয়, তাহলে আমরা যে উপশক্তি স্তরগুলো পাবো সেগুলো কি? এস পি ডি এফ জি এইচ আই, এগুলো আমরা পাবো। এখন এর মধ্যে আমরা বলেছিলাম সর্বোচ্চ এই কটা ব্যবহৃত হবে, বাকিগুলি ব্যবহৃত হবে না, বাকিগুলি ব্যবহৃত হবে না, সর্বোচ্চ এই কটা আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখো এসপিডিএফ, এদেরকে আমরা স্কুলেও শিখেছি অরবিটাল বলি। হ্যাঁ, তুমি যদি বৃহত্তর সেন্সে বলো তাহলে অরবিটাল চলবে, কিন্তু যদি একদম সূক্ষ্ম সেন্সে বলো তাহলে অরবিটাল বলবো না। কি বলবো? উপশক্তি স্তর বলবো। দেখো আমরা সবাই মানুষ, এখন যদি মানুষ বলা হয় সবাই, তাহলে বৃহত্তর সেন্সে সবাই মানুষ, কিন্তু ভাগ হয়ে গেল কি? পুরুষ মানুষ, মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ, শিশু মানুষ, ধরে নাও ছোট নবজাতক, তাহলে এটা ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে আসলে এসপিডিএফ বা উপশক্তি স্তর, এসপিডিএফ কে কি না বলে? তাহলে এসপিডিএফ কে অরবিটাল না বলে উপশক্তি স্তর বলা অধিক যুক্তিসঙ্গত। তাহলে এসপিডিএফ কে অরবিটাল না বলে উপশক্তি স্তর বলা অধিক যুক্তিসঙ্গত। তবে
অরবিটালও বলা যাবে। তবে অরবিটালও বলা যাবে। আমরা কি এর নিচে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। বোধহয় পারবো। আচ্ছা উপরে চলি। তাহলে দেখো 9টা পেয়েছি, আমরা আর একটা হয়তো দুটো যাব। এই যে এসপিডিএফ কোথা থেকে আসলো? 10। এস এসেছে 7, এইটা থেকে তীক্ষ্ণ। পি এইটা এসেছে প্রিন্সিপাল থেকে। ডি ডিফিউজ থেকে এসেছে, এবং এফ এসেছে ফান্ডামেন্টাল এই শব্দ থেকে। তাহলে এই 4টা কোথা থেকে আসলো সেটাও আমরা দেখলাম। তাহলে আমরা মোটামুটি 10টা বৈশিষ্ট্য পেয়েছি। কটি? 10টি বৈশিষ্ট্য পেয়েছি। তোমরা এই ফাঁকেই চেষ্টা করবা যতটুকু পারা যায় লিখে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা গত ক্লাসে এই সবগুলি ব্যাখ্যার চেষ্টা করেছিলাম। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং তার ব্যাখ্যাটি শেষ করলাম। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় যাওয়া। তাহলে আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল এইটা। কি? এইটা স্কুলে ছিল না। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা এটি নতুন পাবো আজকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো আমরা একটা দুইটা ছোট উদাহরণ দিয়ে যেতে চাচ্ছি। আমরা আলোচনা করতেছি পরমাণু, আমরা তো ফিজিক্স নিয়ে কথা বলছি না। শব্দটা হচ্ছে চুম্বকীয়, কথাটা আসলো কেন? ফর হোয়াই উই ইউজ ম্যাগনেটিক। চুম্বকের পরমাণুর ভেতরে কি একটা চুম্বক বসায় দেয়া? না। তাহলে কেন এমনটি হয় একটু দেখো তো। নদীতে কি হয়? জোয়ার ভাটা হয়। এখন নদীতে যে জোয়ার ভাটা হয় এটা কারণ কি? আবার অমাবস্যা বা পূর্ণিমাও হয়। এখন বলো তো এই জোয়ার ভাটা কেন হয়? আমরা জানি অমাবস্যা বা পূর্ণিমায় মানুষের শারীরিক কিছু পরিবর্তন অনেক সময় হয় অনেকের। এখন জোয়ার বা ভাটা এটা কিন্তু একটা মানে আকর্ষণ। কার? এই যে পৃথিবীর মানে ওই সমুদ্রের পানির উপরে ওর একটা আকর্ষণ পড়ে। জোয়ারের সময় ভেতরে চলে আসে, ভাটার সময় বাইরে চলে যায়। তাহলে এখন এই পুরা জিনিসটা আসলে কিসের ফলাফল? আকর্ষণ। কোন মানুষ যখন বজ্রপাত হয়, মাঠের মধ্যে থাকলে বজ্রপাত কিন্তু যদি সে একা থাকে তার দিকে চলে যাবে। তার মানে কি? তাকে সে আকর্ষণ করে। সেখানেও একটা কি আছে? আকর্ষণ আছে। এখন প্রশ্ন হচ্ছে এই আকর্ষণটা কেন হয়? এই আকর্ষণ হওয়ার কারণ কি? দেখো আমরা ওই আকর্ষণের কারণের দিকে যেতে চাচ্ছি। এটা হলো একটা উদাহরণ। আরেকটি উদাহরণ দিয়ে আমরা আকর্ষণের কারণে যাব। সেটা হচ্ছে এই, তোমাদের বলেছিলাম প্রতিটি জেলা কিছু, যদি তোমাদের গত ক্লাসের কথা মনে থাকে, প্রতিটি জেলা কিছু উপজেলায় বিভক্ত। এখন উপজেলাটা আবার কিছু কি? ইউনিয়ন। তাহলে উপজেলা আবার কিছু ইউনিয়নে বিভক্ত। তাহলে কথাটা কি দাঁড়ালো? বাংলাদেশের দেশটি কিছু জেলায় বিভক্ত, প্রতিটা জেলা কিছু উপজেলায় বিভক্ত। আবার একটা উপজেলা একাধিক ইউনিয়নে বিভক্ত হয়। তাহলে জেলা উপজেলায় বিভক্ত, উপজেলা আবার ইউনিয়নে বিভক্ত। এখন দেখো আমরা যদি বলি প্রধান প্রকৌশলী,
তার মানে কারো কারো একটু এইটার দিকে মানে একটু নজর যাচ্ছে যে আমি চাই একদিন এই জায়গাটাতে যাব, এটা কারো কারো স্বপ্ন, তোমাদের স্বপ্ন পূর্ণ হোক। তো একজন প্রধান প্রকৌশলীর অধীনে কিছু সহকারী প্রকৌশলী থাকেন, আবার তাদের অধীনে কিছু উপসহকারী প্রকৌশলী থাকেন। দেখো জিনিসটা ছোট হচ্ছে, আস্তে আস্তে ভাঙতেছে, ক্রমশ নিচের দিকে যাচ্ছে। এখন যদি আমরা এইটাকে ঠিক রেখে বলি পরমাণুর, দেখো এটা প্রধান প্রকৌশলীর জায়গায় শক্তি স্তর, পরমাণু কি কেমন শক্তি স্তর? প্রধান শক্তি স্তর। কোথায় বিভক্ত? উপশক্তি স্তরে বিভক্ত। এবার আবার এই উপশক্তি স্তর বিভক্ত হবে, এটাকে আমরা বলি উপশক্তি স্তরের আবার বিভাজন, উপবিভাজন। তাহলে উপশক্তি স্তর, অর্থাৎ উপশক্তি স্তর আবার ভাঙতেছে। ব্যাপারটি কেমন? বিল্ডিং, মনে করো বিল্ডিংটা ফ্ল্যাটে বিভক্ত, তাহলে এইটা প্রথম আসলো, একটা বিল্ডিং তলায় বিভক্ত, তলা ফ্ল্যাটে বিভক্ত, ফ্ল্যাট তো কিছু রুমে বিভক্ত। এটার সাথে মিলিয়ে এখন আমরা আমাদের কথায় যেতে চাচ্ছি। তাহলে দেখো আমাদের কথা এইটা কি, পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত, আবার উপশক্তি স্তরগুলো নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। এই উপশক্তি স্তর যা দিয়ে প্রকাশ করা হবে সেটার নাম সহকারী কোয়ান্টাম সংখ্যা। বিল্ডিং ভাগ করে নাম দিল তলা, আবার একটা অংশকে বলল ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের মধ্যে একটা অংশকে বলল রুম। ব্যাপারটিও তাই, ক্রমশ ভাগ হচ্ছে, ক্রমশ ভাগ হচ্ছে। আমরা এখন যেতে চাচ্ছি যে চৌম্বকীয় কথাটা আসলো কেন, আর উপশক্তি এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মূল ব্যাপারটা কি। দেখো এটা পরমাণু, এটা পরমাণু নিউক্লিয়াস, আর এটা একটা ইলেকট্রন। এখন একটা পরমাণুতে নিউক্লিয়াস থাকে আর কিছু সংখ্যক ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়। ইলেকট্রন একটা চার্জ, নিউক্লিয়াসের ধনাত্মক তাও চার্জ, তাই এই চার্জের সাথে চার্জের আকর্ষণ, এটা একটা বৈদ্যুতিক আকর্ষণ। ফলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণের ফলে পরমাণুর মধ্যে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। তাহলে প্রথম বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হচ্ছে কার জন্য? নিউক্লিয়াস এবং ইলেকট্রন। তাহলে দেখো প্রথম খেয়াল রাখতে হবে, আমাদের এই জায়গাটাই আজকে গুরুত্বপূর্ণ এবং এইখানটায় আমরা যেতে চাচ্ছি। পরমাণুতে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ, এটাকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলা হয়। এই বৈদ্যুতিক আকর্ষণের জন্য পরমাণুর মধ্যে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। বৈদ্যুতিক ক্ষেত্র তোমরা পদার্থ বিজ্ঞানে তড়িৎ চুম্বকীয় আবেশ শিখেছ। দেখো তো ব্যাপারটা আবার কি, কোন চার্জিত বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, চার্জ আছে, আবার বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই বৈদ্যুতিক ক্ষেত্র এর ঘূর্ণনের জন্য এখানে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের জন্য বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, আর এই বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য ওর মধ্যে একটি ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক নাই, দেখাও যাবে না, কিন্তু চুম্বক ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাব, এইটা ঘূর্ণায়মান, এই যে পরমাণুর ইলেকট্রন যে জায়গাটায় ঘোরে, ঘূর্ণনরত ইলেকট্রনের এই পথের উপরে প্রভাব বিস্তার করে। কি করে? প্রভাব বিস্তার করে। ফলে
এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিপথ আবার বিন্যস্ত হয়, আবার বিভক্ত হয়। তাহলে কার প্রভাবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। কার? ইলেকট্রনের। কি? তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের গতিপথ পুনরায় বিন্যস্ত বা ওরিয়েন্টেড হয়। বিন্যস্ত হয় বা ওরিয়েন্টেড হয়। এই বিন্যস্ত হয় আসলে ত্রিমাত্রিক ভাবে। কিভাবে? তাহলে পরমাণুতে বৈদ্যুতিক ক্ষেত্র আছে, বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের গতিপথ আবারও বিন্যস্ত হয়, সজ্জিত হয়, নতুন করে সাজে, ওরিয়েন্টেড হয়। এই ইলেকট্রনের গতিপথের এই বিন্যাস বোঝানোর জন্য, তাহলে ইলেকট্রন গতিপথের বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা, সেটির নামই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা আরেকটি ছোট উদাহরণ দিই। মনে করো বাসায়, আমরা এখন সংজ্ঞায় যাব, দেখো তারপরে ওটার ব্যাখ্যা করব। বাসায় নতুন, ধরো তুমি কেবল শুনলা যে একজন মেহমান একদম কাছে চলে আসছে, এবং মনে করো একটু গুরুত্বপূর্ণ মেহমান। তাহলে কি শুনলা তুমি? বাসায় একজন গুরুত্বপূর্ণ মেহমান আসলো, টেলিফোন করলো যে আমরা চলে আসছি, এখনই আসবো। সাথে সাথে কিন্তু ঘর যা আছে তাই আছে, কিন্তু তোমার এবার ঘরের সজ্জা চেঞ্জ হয়ে গেছে, ও কিন্তু নতুন ভাবে বিন্যস্ত হয়েছে। যা তাই আছে, তুমি একটু সাজিয়ে গুছিয়ে রাখলা। কার প্রভাবে? মেহমানের প্রভাবে। তাহলে পরমাণুর ইলেকট্রনের গতিপথ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আবার বিন্যস্ত হয়, আবার নতুন করে সাজে। ওইটা যা দিয়ে প্রকাশ করব তাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এটুকু দিয়ে সংজ্ঞা আনতে পারি। কি? আর যদি টোটাল বলি তাহলে এইভাবে বলবো, দেখো পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণের ফলে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। দেখো আমার সাথে সাথে বলবা, সামনে থাকলে হয়তো আমি কারো কাছ থেকে বা দুইজনের কাছ থেকে নিতে পারতাম। এখন দেখো তুমি স্টেপ বাই স্টেপ আসবা। প্রথমে এটা বলবা কি? পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণের ফলে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর অভ্যন্তরে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবার তোমার মূল কথা, পরমাণুর অভ্যন্তরের চৌম্বক ক্ষেত্রের জন্য পরমাণুর অভ্যন্তরে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রনের গতিপথ বিন্যস্ত হয়, এবং তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। দেখো তো নিজে পারা যায় কিনা। তাহলে আমরা এখন এটার ডেফিনেশনে যাচ্ছি। কি? পরমাণুতে সৃষ্ট, আমরা দ্বিতীয় অংশ থেকে নিচ্ছি, সৃষ্ট কিসের জন্য? চৌম্বক ক্ষেত্রের জন্য। তাহলে পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রনের গতিপথের বিন্যাস প্রকাশের জন্য, এটাকে ত্রিমাত্রিক বিন্যাস বললেই ভালো হয়। তাহলে পরমাণুতেই বলি তাহলে ভালো হয়। পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রনের গতিপথের বিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য, তাহলে পরমাণুতে বৈদ্যুতিক ক্ষেত্র আছে, বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর এই চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর যে প্রভাব তৈরি করে, আসলে ইলেকট্রনের যে রাস্তায় হাঁটে ওই রাস্তার উপর প্রভাব তৈরি করে। ইলেকট্রনের এই গতিপথ নতুন করে আবার বিন্যস্ত করে, সাজায়। ওই ইলেকট্রনের গতিপথ বোঝানোর জন্য যে
কোয়ান্টাম সংখ্যা, সেটার নামই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তার নামই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য, তাহলে পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রনের গতিপথের বিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রনের গতিপথ বা ইলেকট্রনের গতিপথের বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটি হচ্ছে। এখন দেখো এর সাথে কি সম্পর্ক সেটাই যাব। এইটা বিজ্ঞানী জি ম্যান উপস্থাপন করেছেন। কে উপস্থাপন করেছেন? জি ম্যান। এটাকে ম্যাগনেটিক থেকে এম সিম্বলিক দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সিম্বলিক হচ্ছে স্মল এম। এখন আসো এম এর সাথে এন এবং এল কিভাবে জড়িত আমরা ওই জায়গাটিতে আজকে যাব, তারপরে ব্যাখ্যায় পরে যাব। তাহলে এম পাবো এন এবং এল এর মাধ্যমে। কি? এম সম্পূর্ণরূপে এন ও এল এর উপর নির্ভরশীল। আসলে এল এর উপর নির্ভরশীল কেন? এন তো আবার এল এর উপর নির্ভরশীল। এই জন্য আমি এম পাবো না যদি এন আর এল না পাই। কোন রুমেই যাওয়া যাবে না যদি বিল্ডিং এ না যাই, তলায় না যাই, ফ্ল্যাটে না যাই, তাহলে রুমে যাব কি করে? কাজেই কোন রুমে যেতে হলে কি করতে হয়? ওই বিল্ডিং এ প্রবেশ করতে হয়। প্রবেশ করে একটি তলায় যেতে হয়, তলা থেকে একটি ফ্ল্যাটে যেতে হয়, তারপর ওই ফ্ল্যাটের মধ্যে রুমে প্রবেশ করতে হয়। সুতরাং এম এন এবং এল এর উপর নির্ভরশীল। কি এই সূত্রটা এখন কি করে এম বের করব? দেখো এম হবে মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত। লেখো এম হবে কি হবে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম। এম হবে মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত। এটুকু একটু বুঝতে হবে। তাহলে এম মাইনাস এল থেকে 0 হয়ে যে প্লাস এল পর্যন্ত হবে, এটার ব্যাপারটা কি? কি করে এটা আসে, কোথা থেকে তৈরি হয় সেটাই যাচ্ছি। তাহলে এম হবে মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত। এই ব্যাপারটি বোঝার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে, তোমরা স্কুলে সংখ্যা রেখার অঙ্ক করেছো। দেখো সংখ্যা রেখার অঙ্ক যদি তুমি করে থাকো তাহলে সংখ্যা রেখার মিডিল 0। এখন সংখ্যা রেখায় কি এক পাশ না দুই পাশ? বলো, সংখ্যা রেখায় দুই পাশ। তাহলে এ পাশে হলে -1, এটা হলো +1। ঠিক একই ভাবে এটা -2 হলে এটা +2। এটা হচ্ছে সংখ্যা রেখা। তুমি যদি সংখ্যা রেখা মনে রাখতে পারো তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মনে রাখা একদমই সহজ। এখন কি করে হবে দেখো, আমরা আস্তে আস্তে হাঁটি। এম পাবো কার কাছ থেকে? এল এর কাছ থেকে। এখন ধরে নাও আমরা খুব আস্তে আস্তে চলতে চাই, এইটাই এম। ধরে নাও এন এর মান 1, তাহলে এইটাই এল, এল এর মান তাহলে 0। তাহলে এন এর মান 1 হলে এল এর মান 0। এখন এল 0 দিয়ে আমরা কি বের করতে চাই? এম বের করতে চাই। আচ্ছা ওকে, আসো। এম বললো, দেখো সূত্র কিন্তু এইটা। এম বলেছে সূত্র এইটা। আর এম সব সময় তাকায় থাকে কার দিকে? দেখো এল এর দিকে। এল তাকায় থাকে এন এর দিকে। তাহলে এম বের করব এই সূত্র দিয়ে, -l থেকে 0 হয়ে +l। এর মানে কি? যদি এল এর মান 0 হয়, দেখো আমরা এখান থেকে অল্প একটু জায়গা নিচ্ছি। তাহলে যদি এল 0 হয় তাহলে এম হবে, তাহলে কি এল সমান 0 এর জন্য এল ইকুয়াল, তাহলে এল কি হবে তাকাও, এম হবে, সরি, এল সমান 0 এর জন্য এম হবে।
তাহলে এল সমান সমান 0 এর জন্য এম হবে, তাহলে ও বলেই দিল কি এল এর যা মান তার গায়ে মাইনাস লাগাও, তাহলে এল এর মান তো 0, তাহলে এল 0 হলে তাহলে -0 থেকে কি হয়ে 0 হয়ে কি 0 +0। আসলে কি 0 কি মাইনাস প্লাস আছে না? নাই। তাহলে কি হবে 0 তো মাইনাস প্লাস হয় না, সুতরাং তখন m এর মান 0ই পাওয়া যায়। তাহলে যদি l এর মান 0 হয় তাহলে m এর মানও 0। এর অর্থ কি S উপশক্তি স্তর চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো বিভক্ত হয় না, অর্থাৎ এর উপরে চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। তাহলে কার উপরে? S এর উপরে চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব পড়ে না। কেন? L এর মানও একটি, M এর মানও একটি। কোনো একটা মনে করো এমন হলো যে একটা উপজেলা একাই একটা বড় অংশ, সেটা আর হয়তো বেশি বিভক্ত হয়নি, যদি এরকম হয়ে যায়, অর্থাৎ তাহলে L এর মান 0 হলে M এর মানও 0 আসলো। অর্থাৎ প্রথম শক্তি স্তর L এর মানও 0, M এর মানও 0। এখন আমরা যদি 2 বা 3 এ যাই আরেকটু ক্লিয়ার হবে। দেখো তাহলে L এর মান যখন N এর মান 2, L এর মান 0 আর 1 এটা আগে বের করেছি। এইটা S, কত S? এটা 2S। এটা P, কত P? এটা 2P। তাহলে L এর মান 0 হলে 2S, L এর মান 1 হলে 2P। তাহলে এইটা 2S, এইটা 2P। এখন আসো 0 এর জন্য তো বেরই করা হয়েছে 0। L এর মান, কার মান? L এর মান কত? 1। L এর মান 1 এর জন্য M এর কি মান হবে সেটা বের করব। L এর মান কতর জন্য? তাহলে এটা একটা অংশ ভাগ হয়ে গেল, এখন দ্বিতীয় অংশে যাচ্ছি। তখন আমরা এখানে লিখতে পারি L সমান সমান 1 এর ক্ষেত্রে। দেখো বন্ধুরা খেয়াল করো কি আমরা L এর মান কতর জন্য বের করব? 1। তাহলে যদি L এর মান 1 এর জন্য বের করতে চাই, সূত্র তো একই, কি -L থেকে 0 হয়ে +L। এখন এই -L থেকে 0 হয়ে +L ওখানে যদি যাই তাহলে কি করব? দেখো L এর মান কত? 1। তাহলে m সমান সমান কি হবে? তাহলে তোমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি m পাবা, L এর যা মান ওর গায়ে মাইনাস লাগাও। তাহলে L এর মান কত? 1। এই যে -L, তাহলে L এর মান 1 আছে, তাহলে -1। এখন দেখো বলেছিলাম না সংখ্যা রেখা, তাহলে এইটার মাইনাস থেকে ওর প্লাস পর্যন্ত। তাহলে যদি তুমি সংখ্যা রেখায় -1 দিয়ে শুরু করো তাহলে -1 0 +1 মাঝের জিরোটাও ইনক্লুড করতে হবে, ওর মধ্যে ইনভলভ। তাহলে m হচ্ছে -1 0 +1, এখানে প্লাস মাইনাস দিতে হবে। সংখ্যা রেখায় যদি প্লাস মাইনাস না দেয়া হয় হবে না। সুতরাং এর আগের যেগুলো পেয়েছি তাতে কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু এখন কি হলো? প্লাস মাইনাস চলে আসছে, এখানে মাইনাস এটা প্লাস, তাহলে শুরু হয় মাইনাস দিয়ে। দেখো তাহলে এবার যদি তুমি m পাও, মান পাবা তিনটা, কি কি? -1 0 +1। তাহলে তিনটা ভাগে ভাগ হলো। দেখো আমরা এখানে একটু ব্যাখ্যা করতে চাই, এ পর্যন্ত লিখে ফেলো। তাহলে n এর মান যদি 1 হয় বা n এর মান যদি 2 হয়, কি n এর মান 1 এবং n এর মান 2, যদি n এর মান 1 হয় তাহলে l এর মান 0, l এর মান 0 হলে m এর মানও, তার মানে কি S উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্র কোনো প্রভাব তৈরি করতে পারে না, এটা S AC থেকে যায়, এটা 1S 1AC থেকে যায়, এর উপর কোনো প্রভাব নেই। 2S ও তাই, মান 0 হলে এর উপরও কোনো প্রভাব নেই। কিন্তু তাকাও P উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 3 ভাবে বিন্যস্ত হয়েছে। কয় ভাবে? 3 ভাবে সেজেছে। কে? P। কার প্রভাবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। কথাটা কি? P উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কয়টা ব্রাঞ্চে ভাগ হলো? 3টা। একটির মান -1, একটির মান 0 আর একটির মান +1। তাহলে 3টা মান। কয়টা? 3টা। এখন এই 3টা আসলে যেটা হলো এইটাকে কোনো একটাকে বলে px, কোনো একটা py,
কোনো একটা পিজেড কত 2, তাহলে এদিক তাকাও, এই যে আমরা শিখেছি পিএক্স পিওয়াই পিজেড, আমরা না ইলেকট্রন বিন্যাসের উৎস বের করতে চাই, এটা উদ্দেশ্য ছিল। তাহলে পি উপশক্তি স্তর একটি এক্স অক্ষের দিকে, আরেকটি ওয়াই অক্ষের দিকে এবং আরেকটি জেড অক্ষের দিকে বিন্যস্ত থাকে। তাহলে পি উপশক্তি স্তর 3টা। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো কি এম এর মান -1 হলেই কি পিএক্স? আসলে এরকম কোনো স্থায়ী কিছু নাই, এর যে কোনোটার জন্য যে কোনো মান হতে পারে, কিন্তু যদি এইটার জন্য এইটা হয় তাহলে আর কারোর জন্য এটা হওয়া যাবে না, কিন্তু যে কোনোটার জন্য যে কোনো মান প্রযোজ্য। তাহলে পি উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 3 ভাগে বিভক্ত হয়েছে। কে উপশক্তি স্তর পি 3 ভাগে বিভক্ত হলো। এখন যদি আমরা আরেকটি যাই, মনে করো যে আমরা n এর মান 3 এর জন্য যেতে চাচ্ছি, তাহলে যদি n এর মান 3 তে যেতে চাই তাহলে 3 কেমন l আর এটা m, দেখো এটা দিয়ে আমরা শেষ করব। n এর মান যদি 3 হয় তাহলে কি দাঁড়ালো, এর মান 3টা, একটা 0 n-1, তাহলে 0 1 এবং 2, তাহলে কটা মান? 3টা। এর চেয়ে এক কম, অর্থাৎ 0 থেকে n-1, এইটা সূত্র। তাহলে 0 থেকে n-1 ব্যবহার করলে 3 এর জন্য 3টা মান পেলাম, 0 এর জন্য তো 0ই পেয়েছি s, তাহলে এবার 3s, কোনো ভাগ নেই। এবার দেখো যখনই l এর মান 1 তখন একটু আগেই এটা করে আসলাম, তাহলে তুমি কি করবে? দেখো সহজ হিসাব, l এর মান যা, তাকাও আবার লক্ষ্য করো, l এর মান যা, তুমি এখানে কি করবা? ফোঁটা দাও আগে 3টা। এখন এখন কেন 3টা ফোঁটা দিলাম সেটাও দেখাবো। এটা এটার উপর ভিত্তি করে আসে, কি এই সূত্রটার উপর ভিত্তি করে আসে, অর্থাৎ l এর যা মান এতগুলি হবে, এটাকে আসলে অরবিটাল বলা হয়। প্রকৃতপক্ষে এটা উপশক্তি স্তর, এটা অরবিটাল। m এর মান কয়টা হবে তা এইটার উপর ডিপেন্ড করে। তাহলে যদি l এর মান 1 হয় তাহলে 2 * 1 + 1, তাহলে কি 2 একে 2 আর 1 3, এই জন্য 3টা ফোঁটা। আবার যখন এইটা 2, তাহলে দেখো 2l + 1, তার মানে কি 2 * 2 + 1 কত? 5, তাহলে এখানে হবে 5টা, 1 2 3 4 5। তাহলে m কয়টা পাবো সেটা 2l + 1 দিয়ে বের করতে হয়। এখন যে 3টা পাবো, তাহলে এটা সূত্র হচ্ছে -l থেকে 0 হয়ে +l। এখন যদি -l থেকে শুরু করি, স্টার্ট করি, কত থেকে স্টার্ট করলাম? -l, তাহলে এটা তোমার -1, এটা 0, এটা +1, তাহলে -1 0, এটা +1। আচ্ছা ওকে, একটু আগে আমরা বলেছিলাম যে তাহলে এটা যদি 2px ধরি, এইটা 2py ধরলাম, এইটা 2pz ধরলাম, এটা 2p। দেখো এই জায়গার ব্যাখ্যাটি হচ্ছে এই রকম, কোন জায়গা? এই জায়গাটা দেখো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পি উপশক্তি স্তর কে পি উপশক্তি স্তর 3 ভাগে বিভক্ত হয়, তার একটি px, একটি py, একটি pz। ঠিক আছে? আচ্ছা এখন দেখো যদি 2 হয় তাহলে 5টি। শুরু করব কি দিয়ে? তোমার সহজ কথা বলেছিলাম, l এর যা মান তুমি সেটাই আগে লিখবা। এখন ওই সংখ্যা রেখায় যদি তুমি যাও, এটা তো 0, এবার না শুরু -2 দিয়ে, কেন? এইটার মাইনাস, কারণ এই -l থেকে 0 হয়ে +l, তাহলে এবার তোমার শুরু হবে 2 তার মাইনাস দিয়ে, তাহলে -2, তারপরে -1 আসে সংখ্যা রেখায়, তারপর +1 এবং লাস্ট +2। তাহলে কি দাঁড়ালো? এই -2 থেকে +2, এই হচ্ছে 5টা মান। তাহলে এটা -2, এটা -1, তারপর 0, এটা +1, এটা +2। তাহলে যা দাঁড়ালো তা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কে
সহকারী কোয়ান্টাম সংখ্যা এল যখন মান 2 তখন ডি কতটি, সরি এটা 3D, এটাও 3D, তো তখন এইটা তাহলে ডি উপশক্তি স্তর 1 2 3 4 5 পাঁচটা ভাগে বিভক্ত হয়েছে। কে? ডি উপশক্তি স্তর। কার প্রভাবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তাহলে ডি উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পাঁচটি ভাগে বিভক্ত। ওই ভাগগুলোর আসলে এবারও তাই একদম সুনির্দিষ্ট না। তাহলে আমরা এটাকে dxy dyz dzx dx স্কয়ার থেকে y স্কয়ার, আসলে এটা দেখতে মনে হবে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, পরে আমরা এটা শিখব। আসলে উচ্চারণ করা উচিত x স্কয়ার থেকে y স্কয়ার, x থেকে y, x স্কয়ার মাইনাস y স্কয়ার আসলে না, আমরা পরে এটা বুঝে নিব। dx স্কয়ার থেকে y স্কয়ার এবং dz স্কয়ার সবগুলো কোন শক্তি স্তরে? তৃতীয়। সুতরাং এখানে যে অরবিটাল পাওয়া গেল সেই অরবিটাল হচ্ছে 5টা। তাহলে এইটা থেকে পাবো প্রধান শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, আর এটা থেকে পাবো অরবিটাল। দেখো এইটা থেকে পাচ্ছি অরবিটাল আর এটা থেকে পাচ্ছি উপশক্তি স্তর, আর এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে এন আমাদেরকে দেবে প্রধান শক্তি স্তর, এল দিবে উপশক্তি স্তর এবং এম দিবে অরবিটাল, এম দিবে অরবিটাল। তাহলে তুমি শুধু কিভাবে মনে রাখবা অরবিটাল আর উপশক্তি স্তরের পার্থক্য? যখন কোনো অক্ষ চলে আসে, দেখো এক্স এক্স ওয়াই অক্ষ হলেই অরবিটাল, আর সাধারণত উপশক্তি স্তরে কোনো অক্ষ থাকে না। এটা হচ্ছে আপাতত ডিফারেন্স। অরবিটাল কোনো না কোনো অক্ষ বরাবর, অরবিটাল কোনো না কোনো অক্ষ বরাবর, কিন্তু এইটা মানে উপশক্তি স্তর পুরো অক্ষ বরাবর না। তাহলে অরবিটাল সবসময় অক্ষ বরাবর হবে, এইটুকু মনে রাখতে হবে, এটা অ্যাক্সিস বরাবর থাকবেই। তাহলে অরবিটালের ডিফারেন্স হচ্ছে যে অরবিটাল কোনো একটা অক্ষে থাকবে আর এটার ক্ষেত্রে অক্ষ নেই। তারপরে আমরা এর পার্থক্যটা হয়তো আবারও শিখব। তাহলে আমরা আপাতত যেটা আসলাম যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর ইলেকট্রনের গতিপথ বিন্যস্ত হয়েছে অক্ষ বরাবর, এটাকে ত্রিমাত্রিক বিন্যাসও বলা হয়। এই ত্রিমাত্রিক বিন্যাস বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। আমরা তাহলে আজকে খুব বেশি দূরে যাইনি, আমরা আজকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে কিছু কথা বললাম। পরমাণুর বোধহয় আমাদের সময় শেষ, তোমাদেরকে অল্প একটা কথা একটু বলা দরকার, তাই বলি। সেটা হচ্ছে এই যে আমরা এই গ্রুপে, যে গ্রুপে আমরা এখন আছি, এটায় ধরো আজকেও মানে ভিডিওটা থাকবে, কিন্তু আগামী দিন আমরা ভিডিওটা রাখবো না, আর নেক্সট উইক থেকে আমরা নতুন একটি গ্রুপে যাব। আমরা নেক্সট উইক থেকে নতুন একটি গ্রুপে যাব। সরি, কেমিস্ট্রি কার্ডে তোমাদের 20 ছিল, 20ও থাকবে, কিন্তু ব্লু। এই নতুন গ্রুপে আমরা আগামী সপ্তাহ থেকে আমরা যেতে চাই। তো এখন তোমাদের একটু দুই একজন গার্ডিয়ান অবশ্য টেলিফোন করেছিলেন, আর দুই একজন আমাদেরকে কিছু কথা বলেছেন। তো সেই হিসেবে কথা হচ্ছে এই যে কেউ কেউ একটু অনারিয়ামের কথাও বলেছেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে তো আমরা 1000 টাকা নিতাম, কিন্তু এখন আমরা 800 টাকা নিব, আর 200 টাকা তোমাদের ওই বোধহয় একটা প্যাকেজ আছে, ওটা হলে হয়ে যাবে। তো তোমাদের এই 800 টাকা আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশ করতে হবে। বিকাশ করে বিকাশে যে মেসেজ অপশন আছে ওখানে তুমি রেফারেন্সে তোমার ফেসবুক আইডি লিখবা, তোমার নাম লিখবা, আর যেটা দিয়ে তুমি বিকাশ করবা সেই বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দিবা, আর মোবাইল নাম্বার লিখবা।
লিখে মেসেজ করবা, অথবা রাত 8টা থেকে 9টা এর মধ্যে তোমাদের লেখাপড়া জাতীয় অথবা যে কোনো জাতীয় কথা টেলিফোনে বলতে পারবা। তো আর প্রয়োজনীয় আজিম ফটোস্টেটেও মানে ফর্ম দেয়া থাকবে ভর্তির, ওখানে গিয়ে তার কাছে দিলেও হবে, অথবা যা বাসা থেকে বেশি না বের হয় ভালো, তাহলে তারা বিকাশে করবে। আমরা সামনের দিনে আবার কথা বলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে হয়তো আবার দেখা হবে। আল্লাহ আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, গ্রুপের নাম বলেছো না?